পানোস ডিলেম্পেরিসকে কিন্তু পুরোপুরি অফিসিয়ালি চূড়ান্ত করে নিল। হাবাসকেও কিন্তু এবার আনতে চলেছে ইস্টবেঙ্গল, তার সাথে সাথে পিটারের সাথেও কথা বলে রাখলো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে কোচ নিয়ে, তাছাড়া কিন্তু অবশ্যই ডার্বি ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। সিএফএলের সেখানে আমরা গ্রুপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তো সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা একটুখানি সিএফএল নিয়ে কথা বলি, তো সমস্ত কিছুই কিন্তু আমাদের এখানে একটু ডিলে হয়। যেরকম 25 তারিখ থেকে অর্থাৎ 25শে জুন থেকে হওয়ার কথা ছিল সিএফএল, কিন্তু সিএফএলটা বেশ কিছুটা পিছিয়ে গেল। জুন মাসে তো হচ্ছে না, জুলাই মাসের মোটামুটি প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে কিন্তু সেক্ষেত্রে সিএফএল অনুষ্ঠিত হতে চলেছে। সিএফএলের কিন্তু গ্রুপ বিন্যাস হয়ে গেছে। গ্রুপ এর দিকে তাকালে সেখানে অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো এক গ্রুপে রাখা হবে, সেরকমভাবে রাখা হয়েছে। এছাড়া যে দলগুলো রয়েছে সেখানে বিএসএস রয়েছে, ইউনাইটেড স্পোর্টস কলকাতা রয়েছে, মেসার্স কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, কলকাতা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, বিধাননগর মিউনিসিপ্যালিটি এবং ভবানীপুর, এই দলগুলোকে কিন্তু গ্রুপ এর মধ্যে রাখা হয়েছে। এবং গ্রুপ বি এর দিকে যদি আমরা তাকাই, সেখানে ইউনাইটেড স্পোর্টস ক্লাব তাদের গ্রুপ বিতে রাখা হয়েছে। তাছাড়া মোহামেডান স্পোর্টিং, পিয়ারলেস, শ্রীভূমি, উড়ি, পুলিশ এফসি, কালীঘাট, স্পোর্টিং লাভার্স, এছাড়া রয়েছে সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, এরিয়ান, ডায়মন্ড হারবার এবং কলকাতা পুলিশ। তো এই রকমভাবেই কিন্তু গ্রুপ বিন্যাস করা হয়েছে। তো এরপর যদি আমরা কথা বলি যে ম্যাচগুলো কীরকমভাবে হবে, কবে ডার্বি ম্যাচ রয়েছে, তো প্রথম যেটা ম্যাচ অবশ্যই ইস্টবেঙ্গলকেই কিন্তু উদ্বোধনী ম্যাচ দেওয়া হবে, কারণ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। তো প্রথম ইস্টবেঙ্গলে যেটা ম্যাচ থাকবে সেটা হচ্ছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ইস্টবেঙ্গল নামবে। মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে মামনি পাঠচক্রর বিরুদ্ধে, এবং মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচ খেলবে রেনবোর সাথে। তো এই প্রথম ম্যাচগুলো কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, এবং ডার্বি ম্যাচ হবে যখন ষষ্ঠম রাউন্ডের খেলা চলবে, অর্থাৎ সেই সময় গিয়ে কিন্তু ডার্বি ম্যাচটা করার চিন্তাভাবনা রয়েছে। মানে ওই পুজোর ঠিক আগেটায় যেরকম ডার্বি হয়, সেই সময় কিন্তু আমরা সিএফএলের ডার্বি দেখতে পেতে চলেছি। এছাড়া যদি আমরা কথা বলি, দ্বিতীয় রাউন্ডে ইস্টবেঙ্গল খেলবে বিধাননগরের সঙ্গে এবং মোহনবাগান খেলবে খিদিরপুরের সঙ্গে। এবং ম্যাচগুলো কোথায় দেখা যাবে, আগের বারে তো আমরা দেখেছিলাম অনেক টাকা দিয়েই তার ম্যাচ দেখতে হয়েছিল, এবারেও খুব সম্ভবত টাকা তো লাগবে সেটুকু বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে নাম্বার 10 স্পোর্টস অ্যাপ বলে যেটা অ্যাপ রয়েছে, সেখান থেকে কিন্তু ম্যাচগুলো দেখা যাবে। এবার ক টাকা দিয়ে খেলা দেখতে হবে সেটা জানা নেই। টিভিতে যদি কোনো জায়গায় দেখাতো সত্যি খুব ভালো হতো, কিন্তু টিভির কোনো তো অপশান আপাতত নেই। পরে যদি কোনো টিভিকে নিয়ে আসা যায় সেটা সবথেকে ভালো হবে, কিন্তু এই জায়গা থেকেই কিন্তু খেলা দেখা যাবে, যেরকমটা আপডেট বেরিয়ে আসছে। তো পুরোপুরি আপডেট শেয়ার করে দিলাম। এছাড়া ডুরান্ড কাপ নিয়ে একটুখানি বলে রাখি। ডুরান্ড কাপের তরফ থেকে কিন্তু একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের গ্রুপের সমস্ত ম্যাচ বা যেগুলো গ্রুপ বিন্যাস দেখানো হয়েছে, সেটা যতটা দেখলাম যে গত বছরের গ্রুপটাই রাখা হয়েছে। এখনও যদি চেঞ্জ কিছু তো হবে, কারণ সমস্ত আইএসএলের দল খেলবে না, খুব সম্ভবত 6টা আইএসএলের দল খেলবে, নতুন 2টো বিদেশি দল খেলতে আসতে পারে, বাদবাকি দলদের নিয়ে খেলা হবে। তো সেক্ষেত্রে আরও একবার কিন্তু গ্রুপ তৈরি করা হবে। তো গতবারের গ্রুপটাই পোস্ট করা হয়েছে, আমরাও সেটা পোস্ট করেছি, আমরা কেন সবাই সেটা পোস্ট করেছে, কিন্তু এটা এখন চূড়ান্ত নয়, কারণ সামনের দিকে অনেক দল হ্যাঁ না তার উপর নির্ভর করছে, তবেই কিন্তু আমরা ডুরান্ড কাপের ফিক্সচার দেখতে পাবো। এবং ডুরান্ড কাপ তোমরা জানো যে 1 মাস বাদেই হতে চলেছে, 25শে জুলাই থেকেই কিন্তু ডুরান্ড কাপ হবে। হাতে সময় কম এবং খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষণা সব কিছু ডুরান্ড কাপ নিয়েও চলে আসবে বলেই আমরা আশা করছি। এবং যেই আশায় সবাই অপেক্ষায় বসেছিল সেটা হচ্ছে কোচ কবে ঘোষণা হবে। দুই প্রধানের ক্ষেত্রেই একই ব্যাপার, কোচ নিয়ে কোনো রকম সিদ্ধান্ত আসছে না। কেন? দেখো, কোচকে চূড়ান্ত করতে গেলে একটু তো সময় লাগে। কোচ কেন, যে কোনো কিছুতেই একটা সময় লাগে। আজকে গাছ বসালাম, কালকেই সেখান থেকে ফল পেলাম, সেরকমটা হয় না। ট্রান্সফার মার্কেটে সব সময় সব কিছু পরিবর্তন হয়, যে কোনো ডিল ডান করতে গেলে সেটা একটু সময় সাপেক্ষ। এবং সেক্ষেত্রে যেই কোচ সব থেকে বেশি চর্চায় ছিল, অর্থাৎ প্যানোস ডিলেম্পেরিস, এই 51 বছর বয়সী গ্রিসের কোচ কিন্তু
পাঞ্জাব এফসিতে দুটো সিজনে ছিল এবং সেখানে ভালো ফুটবল খেলিয়েছে। এই সিজনেও টোটাল 20 ম্যাচে 10টা জয়, 5টা ড্র এবং 5টা টোটাল সিজনে ম্যাচ হেরেছিল পাঞ্জাব এফসি। তো এই পাঞ্জাব এফসির কোচ পাঞ্জাবের সঙ্গে তো কন্ট্রাক্ট টার্মিনেট করেই নিয়েছিল, এবার কিন্তু সে পুরোপুরি চূড়ান্ত হয়ে যাওয়ার পথে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটুকু বাকি রয়েছে। মোহনবাগানের তরফ থেকে ঘোষণা এসে গেলেই তোমরা জানতে পেরে যাবে যে এই প্যানোজেইটোস ডিরাম্পেরিস সে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে চূড়ান্ত। ইস্টবেঙ্গলও কথা চালিয়েছিল, এক সপ্তাহ আগে যে ডিলটা ডান হয়ে যাওয়ার কথা ছিল, ইস্টবেঙ্গল মাঝখানে আসে, নেগোসিয়েশান হয়, ডিলটা একটু ডিলে হয়, কিন্তু ফাইনালি মোহনবাগান তাদের ডিল কমপ্লিট করে ফেলেছে। তাহলে ইস্টবেঙ্গলের কি হবে দাদা, এটা তো সবার মনে প্রশ্ন থাকবে। ইস্টবেঙ্গলও কিন্তু কোচ চূড়ান্ত করতে চলেছে, যেরকমটা শোনা যাচ্ছে। বারবারই তোমাদের বলেছিলাম যে 2-3 কোচের মধ্যেই কিন্তু ব্যাপারটা এবার ঘোরাফেরা করছে। সেখানে অবশ্যই আইএসএলের সবথেকে সফলতম কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের যেরকম নাম রয়েছে, আইএসএলের সফলতম কোচ মানালোর যেরকম নাম রয়েছে, তার সাথে সাথে পিটার ক্র্যাটকিরও নাম রয়েছে। তো পিটার ক্র্যাটকির ব্যাপারটা একটু বলে রাখি, মুম্বাই সিটি এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে বর্তমানে ফ্রি এজেন্টে রয়েছে। এফসি গোয়ার সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন করেছে মানালো, সেও ফ্রি এজেন্ট রয়েছে, এবং অ্যান্তোনিও লোপেজ হাবাস সেও কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পছন্দের লিস্টে কিন্তু এই 3জন কোচ থাকলেও কিন্তু লোপেজ হাবাসকে আনার ব্যাপারে একটু ম্যানেজমেন্ট বেশি আগ্রহী রয়েছে, এবং বয়সটা তার একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তার বর্তমানে 69 বছর বয়স, মানে 70 বছরের টাইমে সে কোচিং করাবে। তো সেক্ষেত্রে যখনই কিছু সমস্যা হবে, তো এই কোচের বয়স হয়েছে এটসেট্রা নিয়ে কিন্তু কথা উঠবে, এটুকু জানি। এবার লোপেজ হাবাসের সঙ্গে এক প্রকার কথাবার্তা, তার প্ল্যানিং, তার কীরকম ভিশন রয়েছে সামনের দিকে, সেই নিয়ে কথাবার্তা হয়েছে। দুই পক্ষ একটা মৌখিক তারা কিন্তু জায়গায় সম্মত এসেছে যে হ্যাঁ, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে এগোতে পারি, আমরা দলকে সাকসেস দিতে পারি, সেই রকম একটা কথা হয়েছে। তাহলে কি বাদবাকিদের সাথে কথা হয়নি? বাদবাকিদের সাথে কিন্তু একই রকম কথা হয়েছে। যেরকমটা শোনা যাচ্ছে, অ্যান্তোনিও লোপেজ হাবাসের কাছে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানেই একটা কিন্তুর ব্যাপার রয়েছে। কিন্তু চুক্তিপত্রে যেরকম প্যানোস ডিম্পেরিস সাইন করে দিয়েছে, এখনও লোপেজ হাবাস সাইন করেনি। শোনা যাচ্ছে 2 দিন মতন সময় লাগবে তার সাইন করতে। এর আগে এই সেম জিনিস, এই সেম নাটক আমরা দেখেছিলাম। অবশ্যই সেই যখন ওড়িশা এবং ইস্টবেঙ্গলের টানাটানি হয়, অর্থাৎ লোবেরার ক্ষেত্রে, যে হ্যাঁ 1-2 দিন সময় লাগবে, সাইন হয়ে যাবে, সব কিছু সব জায়গা থেকে শুনে নেবে, ডিল ডান, তারপর গিয়ে দেখবে ফেসতে যাওয়া। তো আমি বলবো অ্যান্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা কথাবার্তা বলে তাকে কিন্তু একটা অফার করে রেখেছে টেকনিক্যাল ডিরেক্টর করার জন্য, কিন্তু হাবাস কোচিংয়ের দিকেই মনোনিবেশ করতে চায়, এখনও কোচিং করাতে চায়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে আসার চান্স রয়েছে, কিন্তু এখনই দাঁড়িয়ে কেউ ভেবে নিও না যে লোপেজ হাবাস চূড়ান্ত হয়ে গেছে। যদি কোনোভাবে সে সাইন না করে, তাকে তো নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়, যেই টাইমের মধ্যে সাইন করে দিক। যদি সাইন না করে, তো সেক্ষেত্রে সেকেন্ড অপশান পিটার ক্র্যাটকির দিকে অবশ্যই ম্যানেজমেন্ট মুভ করবে বলেই বোঝা যাচ্ছে। তো এখনই যে আসছে বা আসছেটা ঠিক আছে, এসে গেছে, হয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু নেই, যেটা প্যানোস ডিম্পেরিসের ক্ষেত্রে রয়েছে। আবারও বলবো, এতদিন অপেক্ষা করেছো, আর নয় 1-2 দিন অপেক্ষা করোই না, তারপরই ফাইনাল আপডেট জানতে পেরে যাবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।